আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো তো আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন ইনশাল্লাহ। মানে আপনাদের দোয়ায় ভালোবাসা আমি সত্যি অনেক ভালো আছি, আগের থেকে অনেকটাই ভালো আছি। আপনাদের ভালোবাসা সত্যি আমাকে অনেক মুগ্ধ করছে। তো যাই হোক, আমি যে কথাটা বলার জন্য আসছি, তো পৃথিবীতে যার মা নাই সে হচ্ছে সবচেয়ে বড়, মানে কি বলবো, ওর মতো আর এতিম আর কেউই নাই। তো যাই হোক, তো আমার যখন মানে লাস্ট যেটা বলি, আমার মা তো মারা গেছে সম্পূর্ণ টোটালি, যে গল্পটা আপনাদের মাঝে আমি বলছি। তো একটা কথাই বলবো যে মা থাকলে সবকিছু থাকে। যেমন ধরেন নানির বাড়ির সম্পর্ক থাকে, তারপরে বাবার বাড়ির সম্পর্ক থাকে, সবার সাথে থাকে। তো আমার মানে আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই। আর আমার হাজবেন্ডের সাথে আমার বাবার অনেক বড় ঝামেলা হয়েছে। তো দেখা গেল যে যদি বাপের সাপোর্ট নিতে যাই, তাহলে আমার হাজবেন্ডের কাছ থেকে আহ, আমি জানি উনি আমাকে ছাড়বো না, কিন্তু তারপরও একটা অবহেলা পাই। আর যদি মানে বা মানে দুজনকে, মানে একজনকে আমি ছাড়তে পারতেছি না, বাট আমি এই মুহূর্তে আমি আমার হাজবেন্ডের সাথেই আছি, বা ওনাকে আমি সাপোর্ট করি। ওনাকে সাপোর্ট করার কারণ আছে, কারণ উনি আমার হাজবেন্ড মানে অনেক করছে আমার ফ্যামিলির জন্য। সত্যি কথা যেটা, যে অনেক করছে উনি। আমি যদি বলি যে উনি করে নাই, ঠিক আছে, আমি কিন্তু সত্যিটাই সবসময় বলি। হ্যাঁ, আমি সত্যি বলার চেষ্টা করি। মানে সেটা আমার বাবা হোক, বা আমার বাইরের মানুষ হোক, বা আমার হাজবেন্ড হোক, যেটা সত্যি বা যেটা মানে নেয়, ওই ওই সাপোর্টটাই আমি নেই। যেমন ধরেন যে আমি, আমার আব্বু আমার মা মারা যাওয়ার 2 বছর পরে আসে। তারপর এখানে আরো লং হিস্ট্রি আছে, বললাম না যে আমার হিস্টোরি যদি শোনেন আপনাদের দিন রাত মানে ফুরাইবো না, এমন একটা অবস্থা। তো আমার বাপের সাথে আমার হাজবেন্ডের কি নিয়ে ঝামেলা হইলো সেটা আপনাদেরকে একটু বলি। যখন আমার মা হসপিটালে ছিল, তখন তো আমার আব্বু বাহিরে ছিল। হ্যাঁ, তো আমার হাজবেন্ড সম্পূর্ণ খরচ আমার হাজবেন্ড দেয়। তো উনি দেয়, আর এক হসপিটালে কত টাকা খরচ যায় সেটা আপনারাও জানেন, বা সবাই জানে। ঠিক আছে, কারণ হসপিটালে এমন একটা জিনিস কম বেশি সবাই যায়। হ্যাঁ, তো যাই হোক, তো মনে করেন হসপিটালে যাওয়া আসা খরচ খুব বড় একটা অ্যামাউন্ট। আমি অ্যামাউন্টটা না বলি কত টাকা, কিন্তু ওই অ্যামাউন্টটা আমার হাজবেন্ড বহন করছে। আর আমার হাজবেন্ডেরও তখন ওরকম কোনো ক্ষমতা ছিল না যে উনি এত টাকা মানে খরচ করব। তারপরও উনি অনেক চেষ্টা করছে। লাস্ট ফিনিশিং যখন আপনার চিকিৎসা শেষ হয়ে যায়, দেখে যে আর কোনো টাকা পয়সা কোনো দিক দিকে পাইতেছে না। কারণ আমার নানার অনেক টাকা ছিল ব্যাংকে, আমার খালার ছিল, কিন্তু কেউ 1 টাকা দেয় নাই। হ্যাঁ, সব টাকা আমার হাজবেন্ডে দিচ্ছে, কারণ আমার কিন্তু অনেক বড় লোক, আমার নানা বড় লোক, কিন্তু কেউ কিন্তু 1 টাকা দেয় নাই। আমার বাবারও টাকা ছিল ব্যাংকে, কিন্তু আমার বাবাও টাকা দেয় নাই, আমার হাজবেন্ডই দিচ্ছে। আমার হাজবেন্ডের এক কথা যে আমার মারে দরকার, মানে বললাম না যে উনি শাশুড়ি মনে করে নাই, উনি নিজের মাই মনে করছে। তো লাস্ট যে ফিনিশিং যখন টাকা ছিল না, এখন মারে তো খুব আর কি চিকিৎসা করাইতে হইব, তখন আমার হাজবেন্ড একটা কথাই আমার মার কানে কানে বলছে যে মা, আপনি কোনো টেনশন করবেন না, আমার যে জায়গা আছে আমি ওই জায়গা বিক্রি করে আমি আপনি চিকিৎসা করামো। তো আমার আম্মা চোখের পানিগুলা পড়ছে কথাগুলা শুনে, মানে কি যে আমার একটা শান্তি লাগছে যে আমি এমন একটা মেয়ের জামাই পাইছি, বা কজনের বা এরকম ভাগ্যে আছে যে এরকম করে। তো আমার আম্মা অন্তত এই শান্তিটা আমার দেখে গেছে যে না, আমার মেয়েকে অন্তত শান্তিতে রাখবে। তো যাই হোক, আমি আর ওদিকে না যাই। তো ওই সম্পূর্ণ টাকাটা কিন্তু আমার হাজবেন্ড দিছে আমার মার চিকিৎসার। তো এখন আমার আব্বু ফোন করে বলে যে তোমার আমি মানে আমাকে ফোন দিয়েছে, বলছে যে কত টাকা খরচ গেছে বা কিভাবে কি। তো আমি বলছি যে আব্বু, এত টাকা খরচ গেছে, টাকাগুলা আপনি তো শুধু 10,000 টাকা দিয়েছেন, 10,000 টাকা দিয়ে তো গাড়ি ভাড়াও হয় নাই আমাদের, তাহলে ওই টাকাগুলা কি দিবেন না? পরে বলতেছে যে না, হয় কোনো টাকা খরচ করে নেই, সব মিথ্যা কথা। দেখেন, ওই জায়গায় আমি ছিলাম। আমি যেমন আমার হাজবেন্ডের ওয়াইফ, তেমন কিন্তু বাবার জন্ম আমাকে দিছে। হ্যাঁ, বাবা মানে আমি দুটাই আমার আপন, মানে কারো থেকে কেউ কম না, ঠিক আছে। তো এখন আমি কিন্তু সত্যিটাই বলবো। হ্যাঁ, কারণ আমি নিজের চোখে দেখছি, আমার ভাই নিজ চোখে দেখছে যে আমার হাজবেন্ড কতটুকু করছে বা কত টাকা খরচ করছে আমাদের চোখের সামনে। তো আমার হাজবেন্ড যে একটা টাকাও বিশ্বাস করবেন না যে আমার হাজবেন্ড একটা মিথ্যা কথা বলেনি। আর আমার হাজবেন্ড এমন একটা মানুষ যে উনি কখনোই মিথ্যা কথা বলে না, মানে উনি যা বলে সত্যি কথাই বলে। ওনাকে কেউ খারাপ বললে বলুক আর মন্দ বললে বলুক, উনি কিন্তু ঠিক এক কথার মানুষ, উনি এক কথাই বলবো, উনি কথা কম বলে।
তারপর উনি মিথ্যা কথা বলে না, ঠিক আছে। ওনার সাইডগুলো অনেক ভালো লাগে, কিছু কিছু সাইড খুবই ভালো লাগে। তো এখন আমার হাজবেন্ড মানে এত টাকা খরচ করার পরে যদি শ্বশুর বলে যে তুমি টাকা খরচ করো নাই, মিথ্যা কথা বলছো, তাইলে কোন হাজবেন্ড এই জিনিসটা আমার নিব? আমার জানা মতে আমি জানি না। তো আমার হাজবেন্ড আর কি খুব কষ্ট পাইছে যে উনি আমার বলতো যে তোমার টাকা আমি দিব না, ঠিক আছে, ওকে ঠিক আছে, কিন্তু উনি এই কথা কেন বললো? তোমার আব্বু আমাকে এই কথা কেন বলবো যে উনি ইয়া তোমার হাজবেন্ড কোনো টাকা খরচ করে নেই? দেন আমার হাজবেন্ডকে ফোন দিয়ে গালিগালাজ করে আমার আব্বা। তো যাই হয়েছে, তখন থেকে আমি আমার আব্বার সাথে কথা বলি না। আমি বলছি, আমি আব্বুরে একটা কথাই বলছি যে তুমি বাবার নামে কলঙ্ক, ঠিক আছে, তুমি আমার হাজবেন্ড এত করা করছে আর তুমি আমার হাজবেন্ড দোষতেছো। মানে আমি আমার আব্বুকে অনেক করছি, অনেক কথাই শোনাইছি। আর আমাদের এলাকার সবাই জানে যে আমার হাজবেন্ড আমার মার জন্য কি না করছে, এটা সবাই জানে। তো ঘটনা হয়েছে যে এখন আপনার যে আমার হাজবেন্ডের কথা বলতেছি, যে উনি পরে রাগ করে বলতেছে যে তুমি তোমার বাবার সাথে কথা বলবা না। তো আমি আর কথা বলি নাই। তো আব্বুরে বিয়ে করাইলাম, যাই করাইলাম সব আমি করাইলাম, আমার হাজবেন্ড এসবের মধ্যে ছিল না। তো ছিল না এসবের মধ্যে। তো লাস্টের পর্যায়ে কি হলো, আমার আব্বু বিদেশ থেকে আসলো আপনার 2 বছর পরে, আমার আম্মা মারা যাওয়ার 2 বছর পরে আসলো। আসার পরে এখন 3 মাস হয়ে গেছে উনি বাসায়, ওনার নতুন ওয়াইফ নিয়ে খুব ভালো আছে, ওনার ছেলে সন্তান মানে আমার ভাইকে নিয়ে খুব ভালো আছে। আমার কোনো খোঁজ খবর নেই না, অথচ আমাদের বাসায় আসতে 3-4 মিনিটও লাগে না। আমি যদি কখনো আমাদের এলাকায় যাই, মানে আমার বাপের বাড়ির বাসায় যাই, অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, তারপর এখন আমার হাজবেন্ড বলতেছে যে তুমি যাবে না, এই সে তো আমি গেলাম না। আমার আব্বু 3 মাস ধরে আসে, এখন এই জায়গা থেকে ফোন দেয়, ওই জায়গা থেকে ফোন দেয় যে তোমার আব্বু আসছে, তোমার দেখতে আসলো না। তো আমি খুব কান্নাকাটি করি, কিন্তু আমি আমার হাজবেন্ডকে বুঝতে দিই না, কাউকে বুঝতে দিই না, আমার মনে মনে থাকে। তো আমার যে ননদ, আমার হাজবেন্ডের যে বোন, উনি আমাকে বলছে যে তুই যা, সমস্যা নাই, আমি এগুলা এদিক দিয়ে ম্যানেজ করতেছি, ভাই জানবো না, মানে ওর ভাই জানবো না, আমার হাজবেন্ড জানবো না। আমি কে না, আমার হাজবেন্ড জানবো না, ঠিক আছে। যদি কখনো আমার হাজবেন্ড শোনে তাহলে উনি খুব রাগ করবো, কষ্ট করবো যে আমার ওয়াইফ, আমি যারা নিয়ে সংসার করি, সে আমার কথা, হ্যাঁ সবকিছু যাই না, তার বাবার পক্ষ নিল। তো আমি যাই নাই। তো দেখা গেল যে সবাই আব্বুকে অনেক কিছু বলছে যে মেয়েটার মা মারা গেছে, তুমি একটা মাইয়া, তুমি যেহেতু বাবা, তুমি যদি না যাও মানুষ অনেক খারাপ করবে। তো আমার আব্বু কি করছে, আমার মায়া আসে নাই, যে মানুষ যে আব্বুরে যে মানে সবাই পাড়াপড়শি সবাই বলছে, ওই কারণে উনি আসে। তো বিশ্বাস করবেন না, আমার আব্বু অনেক কিছু আনছে বাইরে থেকে, ঠিক আছে। তো আমার ছেলের জন্য একটা চকলেটও নিয়ে আসে নাই, বা আমার ছেলেকে একটা সাবানও দেয় নাই। তো আমি ওটা কিছু মনে করি নাই, যে ওনার ইচ্ছা হয় নাই উনি দেয় নাই, উনি মানুষেরই দিচ্ছে, কিন্তু আমার ছেলেদেরকে দেয় নাই, বাট আমাকে দেয় নাই। তো ওইটাও আমি মাইন্ডে নিই। আমার আর শোনেন, টাকা হলে সবকিছুই পাওয়া যায়। তো একটা সত্যি কথা বলতে কি, যে আমার যখন মা ছিল, তখন আব্বু যখন বাইরে থেকে আসতো, তখন যে আব্বুর যে বিটকিস গুলা আসছিল, যে জিনিসগুলো আনতো, আমাকে ছাড়া ওপেন করে নাই। তো এই জিনিসটা আমার আর কি খুব একটা মনে দাগ দিছে, কষ্ট লাগছে। তারপর কইছে যে থাকগা, সমস্যা নেই, আব্বু দেয় নাই, কি হয়েছে, আব্বু ভালো থাকুক। তো মানুষের এটা সেটা বলার পরে আমার আব্বুকে, তো আমার আব্বু কি করলো, যে আসলো আমার হাজবেন্ডের বাসায়, আসলো আমাকে নিতে, আমার ভাইকে নিয়ে আসছে। হ্যাঁ, উনি আবার চলে যাবে 2 দিন পরে, 2 দিন আগে আসছে আমাকে নিতে। এটা ওই যে দোষ কাটানোর জন্য আর কি আসছে, মানুষ বলতেছে। উনি টানে কিন্তু আসে না, যে মেয়ের টানে আসছে। তো যাই হোক, তারপরে কি করলো, যে উনি আসার পরে আমার হাজবেন্ড তো খুব রাগারাগি, পারে না, ওনাকে মাইরা ফেলা এসে। তো আমি একটা কথাই আমার হাজবেন্ডকে বলছি, যে যত যাই হোক আমার আব্বু কিন্তু আসছে আপনাদের বাসায়, হ্যাঁ, তো এইভাবে ব্যবহার করা ঠিক না, আপনার ভালো লাগে না আপনি না করে দেন, আমি যাবো না। আপনার এমন ওয়াইফ না যে আপনি না করবেন, তারপরে আমি আমার বাবার সাথে যাবো। আমি আব্বুর শুধু করে বুঝে দিচ্ছি, আব্বু আপনি যান গে, আমি যাবো না। তো আমার আব্বু বললো যে না মা তুমি চলো। আব্বুর চোখে পানি টলটল করতেছে, আমি তাকাই রয়েছি, আব্বু আমার দিকে তাকাই রয়েছে। তো আমি আব্বুরে বুঝে টুজে পাঠাই দিলাম, উনি বাসায় চলে গেল, ঠিক আছে। তো উনি বাসায় চলে গেল। তো আমি চিন্তা করলাম যে মাটাকে হারাইছি, এখন যদি আব্বুরে হারাই, বা আমিও যদি মারা যাই, যদি নাও দেখি কি ওরে বাহিরে চলে যাবো এত দূর দেশে, তো যাক আমার আব্বুকে আমি যে দেখে আসি। তো আমার আব্বুর কাছে যাই, যাওয়ার পরে দেখি আমার যে সৎ মা, মানে আমি ওইখানে যাওয়ার পরে আমার যে সৎ মা, উনি আর কি, ওনাকে কিন্তু আমি আনছি। তো আমি গেলে উনি কেমন যেন একটা রুট ব্যবহার করে, রুট ব্যবহার বলতে কি, যে কোনো একটা কিছু ধরতে গেলেই আমাকে মানে ধরতে দেয় না।
তো আমি ওই ধরেন না যে একটা বাইরে মানুষ গেলে যেরকম একটা বিহেভ করে সেম এরকম একটা বিহেভ আমার সাথে করছে আমার যে সৎ মা। তো আমি তারপরে ওনাকে কিছু বলি নাই, আমি বলছি যে ঠিক আছে, আমি মনে মনে বলতেছি যে না এটা তো আমার মা না, উনি করতেই পারে স্বাভাবিক। তো আমি ওনাকে আর কিছু বলি নাই, আব্বুর সাথে একটু কথাবার্তা বললাম, কথাবার্তা বললে আমার হাজবেন্ড না জানতে আমি আবার 1 ঘন্টার মধ্যে বাসায় চলে আসি আমার ছেলেকে নিয়ে। তো দেখেন আমি কেমন একটা পরিস্থিতিতে আছি। তো আমার মতো এরকম কে কে আছে অবশ্যই জানাবেন। আর আমার সত্যি কপালটা অনেক খারাপ যে আমার আব্বু, দেখেন আমার আম্মা মারা গেছে আজকে 5 বছর হয়েছে। আমার আব্বুর সাথে মনে হয় আমার লাস্ট দেখা হয়েছে আরো 2 বছর আগে যখন উনি এখানে আসছিল। এরপর থেকে ওনার সাথে আমার দেখাও নাই, কথাও নাই। তো মাঝখান দিয়ে আমি স্বপ্নে খুব খারাপ দেখছি যে বাহিরে আমার আব্বু তো মালয়েশিয়াতে থাকে, যে আমি দেখছি যে আমার আব্বু মালয়েশিয়াতে হঠাৎ উনি অনেক অসুস্থ হয়ে গেছে, মারা গেছে। তো আমি অনেক কান্না করছি সারা রাত, আমার হাজবেন্ডকে আমি বুঝতে দিই নাই। পরে আর কি আমি আমার আব্বুকে ইমো নাম্বার কানেক্ট করে আমি আমার আব্বুকে ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে ভিডিও কলে ওনাকে কল দিয়েছি, কল দেওয়ার পরে উনি কোনো কথাই তো আমার সাথে বললো না। দেন আমি যখন হসপিটালও ছিলাম আমি আব্বুকে বলছি যে আব্বু আমি হসপিটালে আছি। আমার আব্বু তখন কি করছে, ফোনটা অফ করে দিছে, আমার সাথে কোনো কন্টাক্ট রাখে নাই। তো দেখেন আমি কিভাবে বেঁচে আছি, যে আমার যে জন্ম দিয়েছে সে ভাবা আমার সাথে কথা বলে না। আর এখন আমার আব্বুর কথা হচ্ছে যে আমার হাজবেন্ডের সাপোর্ট কেন নেই, কারণ আমার হাজবেন্ড আমি দেখতেছি উনি সত্যি কথা বলছে, আমার ওনার সাপোর্টটা নেওয়াই দরকার। আপনারাই বলেন যে আমি দেখতেছি আমার হাজবেন্ড সত্যবাদী, আমার আব্বু মিথ্যাবাদী, এখন আমি কার সাপোর্টটা নিবো বলেন? আমি নিজে চোখে যেটা দেখছি যে আমার হাজবেন্ড যা বলতেছে সবই রাইট। আর আমার এমন বাবা যে কি বলবো, যে আমি যে ওইখানে আমার বাসায় যা থাকবো উনি এটা পছন্দ করে না। উনি আমি যখন দুনিয়াতে আসছি, হ্যাঁ যখন আমার মার গর্ভে থেকে আমি আসছি, তখন থেকে উনি পছন্দ করে না, উনি নাকি মেয়ে সন্তান পছন্দ করে না, এটা আমার আম্মা বলছে। বা আমি যখন বুঝছি তখন থেকেই আর কি জিনিসটা ফিল করছি যে উনি মেয়ে মানুষ পছন্দ করে না, মেয়ে সন্তান পছন্দ করে না। তো আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই যে আব্বু আমাকে করে নাই, আমাকে কোনো কিছু কোনো দায়িত্ব পালন করে থকি হয়েছে, আমি যাতে আমার বাবার দায়িত্ব পালন করতে পারি, আমাকে যেন সেই তৌফিক দেয় আল্লাহ, আমি যাতে আমার বাবারে করতে পারি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আর আমার মার জন্য দোয়া করবেন। তো মার পর্বটা এই পর্যন্তই শেষ, আপনাদেরকে বললাম না যে আরো অনেক কাহিনী আছে, কিন্তু ওগুলা বলে দিন রাত ফুরাইব না, থাক ওগুলা নাই বললাম। তো নেক্সট যেটা হয়েছে যে নেক্সট যে টপিক নিয়ে আসবো কালকে সেটা হচ্ছে যে আপনার আমার নানা যে আমার মার সাথে বেমানি করছে তার কি পরিণতি হয়েছে সেটা আমি নিজের চোখে দেখছি, আল্লাহ আমাকে দেখাইছে, বা বাকিটা যাতে আমি আরো দেখতে পাই সেটা হচ্ছে আপনাদেরকে কালকে বলবো। মানে আসলে আল্লাহ আছে বুঝছেন, উপরে যদি আল্লাহ না থাকে না তাহলে তার মানুষ করতো না। অবশ্যই উপরে আল্লাহ আছে, কারণ আমি আমি সত্যি মনে প্রাণে বিশ্বাস করি, বা আমরা সবাই মুসলমান যারা আছে বিশ্বাস করি যে আল্লাহ অবশ্যই আছে। কেননা আমার মা যাওয়ার পর, আমার মা মারা যাওয়ার পর আমার নানার অনেক অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ উনি অনেক রকমের শাস্তি পাইতেছে, উনি অনেক রকমেরই পাইতেছে। ওইটা আপনাদের মাঝে কালকে বলবো যে আমার নানা কি কি শাস্তি এ পর্যন্ত পাইছে, সেটা আপনাদের মাঝে কালকে আমি শেয়ার করব। তো আপনারা আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার হাজবেন্ড আজকে সস্তা পেয়ে বস্তা ভরে কিছু জিনিস আনছে, ওইটা আপনাদের মাঝে একটু শেয়ার করি। আর হচ্ছে কিছু জিনিস কেনাকাটা করছি, জিনিস বলতে কি আপনার বিছানার চাদর কিনছি 3টা, ওইটা আপনাদের মাঝে একটু শেয়ার করব, তো সাথেই থাকুন। তো আমার হাজবেন্ড কি কি আনছে ওগুলো আপনাদের মাঝে শেয়ার করি। তো এই তো চকুল পাউডার, এগুলো আপনার এর আগে আপনার আনছিল 3-4 কেজির মতো আনছিল, ওগুলা ইউজ করা হয়েছে, ওগুলো আপনাদের মাঝে শেয়ার করি নাই। তো শপে গেছিল, সুপার শপে গেছিল, ওইখানে যে আপনার দিছে কি যেন বলে এটা, অফার দিছে। তো অফার দিছে মতো এগুলো নিয়ে আসছে এই যে। আর আমাদের পাউডার অনেক লাগে, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি আমরা কয়জন আছি, আমরা 10 জন মানুষ আছি। তো 10 জনের কাপড়ের তো এগুলা লাগে, এগুলা নিয়ে আসছে। তারপর সাবানও নিয়ে আসছে, ওটাও শেয়ার করবো আপনাদের সাথে, ওটাও অফারে আনছে। আমি সাবানটা নিয়ে আসি, এই যে এটা হচ্ছে সাবান, এটা নাম্বার 1। এই যে মিল্ক ক্রিম, জেসমিন মিল্ক ক্রিম নাম্বার 1, এই যে সাবানটা।
তো এইটাও নিয়েছে, এটা অফারে পাইছে, পরে নিয়ে আসছে। আমি বলছি আরো নিয়ে আসতেন, পরে বলতেছে যে না শেষ হয়ে গেছে। এই যে দেখেন সাবানগুলা, স্মেলটা এত ভালো, মানে কি বলবো, আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো এটা হচ্ছে আপনার বিছানার চাদর। তো চাদরগুলো একটু দেখাই, এই যে শর্টকাটে দেখাই। এটা হচ্ছে চাদর আর এটা হচ্ছে বালিশের কভার, এরকম। এই চাদরগুলোর প্রাইস হচ্ছে আপনার টাকা করে 1100, হ্যাঁ 1150 টাকা নিচে। এগুলো আমরা নিয়ে আসছি। এটা হচ্ছে আমার বোনের রুমের জন্য, আর এই যে এটা হচ্ছে আমার রুমের জন্য। এই যে চাদরগুলা, এটা কাভার, এটা হচ্ছে এটা বালিশের কাভার, এটা হচ্ছে কোল বালিশের কাভার, আর এটা হচ্ছে বিছানার চাদর। আমি পুরোটা না মিলি, এই যে। তারপরে যে আরেকটা চাদর, চাদর 4টা কেনা হয়েছে। এই যে আরেকটা, এটাও সেম কোল বালিশের কভার আছে, এটাও 1100 করে। সবগুলোই 1100 করে, কিন্তু এটা 1000 টাকা নিছে। এটা যেহেতু কোল বালিশের কভার নাই, এটা 1000 টাকা নিছে। তো কোন কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার গল্পগুলা কেমন হয়েছে, আমার আমার যে কষ্টের যে কথাগুলা, ওইগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর কালকে যে টপিক নিয়ে আসবো, ওটা হচ্ছে আমার নানার কি পরিণত হইলো। আমার নানা খুব কষ্টে আছে, বা দেখেন মানুষ ভুল করলে না, এই ভুলের শাস্তি আল্লাহ তালা দিয়েই নেয় ওনাকে, হ্যাঁ সেটা যেই হোক। এটা কিন্তু আমরা বুঝি না। ধরেন আমি আপনার সাথে ভুল করছি, ওইটার হিসাব কিন্তু দুনিয়াতে আমার শাস্তি ভোগ করি কিন্তু আমার আল্লাহ নিয়ে যাইব, এর আগে কিন্তু কখনোই নিব না আল্লাহ আমারে, হ্যাঁ। তো আমার নানার যে কি কি হয়েছে ওইটা আপনাদের মাঝে কালকে নিয়ে আসবো। তো অপেক্ষা থাকুন, ভালো থাকেন, আর সবাই সবার সাথে মিলেমিশে থাকবেন। আর অবশ্যই কেউ কাউকে ঠগাবেন না, বিশেষ করে বাবারা মেয়েদেরকে জন্য না ঠগায়। কারণ বাবারা যদি মেয়েদেরকে ঠগায়, এর চেয়ে বড় কষ্ট আর কোনো কিছুই নাই। ধরেন হাজবেন্ড ঠগাইতে পারে, উনি তো পরে ছেলে, কিন্তু বাবা যদি মেয়েকে ঠগায়, এর চেয়ে বড় কোনো কিছু কষ্ট নাই। তো সে ঠগায়, আমি ঠকছি, আমার মাও ঠকছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।